আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল জুলাই সনদ স্বাক্ষরিত হবে। প্রধান উপদেষ্টা বলেছেন এই সনদে যে কলম দিয়ে স্বাক্ষর করা হবে সে কলমগুলো জাদুঘরে স্থান পাবে। নির্বাচন হবেই ফেব্রুয়ারি মাসে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। আনন্দের সঙ্গে জুলাই সনদ, এই ঐতিহাসিক ঘটনা পৃথিবীতে আগে কখনো ঘটেনি, বাংলাদেশে তো বটেই। আমরা আবারও বোধহয় সেই অতি কথনের জগতেই ঢুকে পড়েছি। আমাদের বোধহয় আর মুক্তি নেই। সেই একই ধারা অব্যাহত আছে, যেগুলোর সমালোচনার নিন্দা আমরা বছরের পর বছর ধরে করে আসছি। কি আছে এই জুলাই সনদে? নিঃসন্দেহে অনেক ভালো ভালো কথা, নিঃসন্দেহে আমাদের আকাঙ্ক্ষাগুলোতে ধারণ করা আছে, কিন্তু এই ধারণা বাস্তবায়ন হবে কিনা, বা এই ধারণার বিষয়ে আমরা সবাই একমত কিনা, সে সম্পর্কে স্পষ্ট কোনো বক্তব্য নেই। এবং এই যে জুলাই ঘোষণা, জুলাই সনদ, সেটা যারা সবচেয়ে বেশি চেয়েছে এনসিপি, সেই এনসিপি এখন বলছে, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত, যেটি বাস্তবায়নের আইনি বিষয়টা নিশ্চিত না হলে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না। আরও 4টি বামপন্থী দল তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা এই সনদে স্বাক্ষর করবে না। তাদের বক্তব্য হচ্ছে এই সনদের মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের স্বাধীনতার মূল অঙ্গীকারের পরিপন্থী, বা সেটাকে খর্ব করা হয়েছে। বিএনপি যথারীতি উৎসাহী, সব কিছুতেই তারা উৎসাহী, তারা হয়তো স্বাক্ষর করবে। জামায়াতও বলেছে তারা যাবে, সেদিনই দেখা যাবে কি হবে। যাবে যখন আমরা ধরে নিচ্ছি তারাও স্বাক্ষর করবে। এবং কেউ যদি মনে করেন যে এই স্বাক্ষর অনুষ্ঠান, এই সেলিব্রেশন, বিদেশিদের ডেকে, বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে, উপদেষ্টারা থেকে, ঐকমত্য কমিশন থেকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একটা ঐতিহাসিক কার্যক্রম হচ্ছে, আমি মনে করি সবটাই একটা পণ্ডশ্রম। এগুলো দিয়ে আসলে কিছু হবে না। আর নির্বাচন হবে, এই ঐতিহাসিক নির্বাচন, এগুলো আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় শুনতে 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 আমাদের কান ঝালাপালা। নির্বাচন হয়েছে, ওনার মতো নির্বাচন হয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের উৎসব মুখর আর ঐতিহাসিক নির্বাচন হতে পারে, আমি যদিও দেখি না, কিন্তু সেই নির্বাচন ঐতিহাসিক হবে ওই রকম, হয় ভোটারবিহীন, না হয় সংঘাতময়, না হয় আগে তো দিনের ভোট রাতে হয়েছে, এবার হয়তো দিনের ভোট আগের দিন দেরিই হয়ে যাবে। উনি নিজেই তো বলেছেন কয়েক মাস আগে যে এখন নির্বাচন হতে ব্যালট বক্স ছিনতাই হয়ে যাবে। ব্যালট বক্স যেন ছিনতাই না হয় তার জন্য কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, কি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে? বলা হচ্ছে বিগত 3 নির্বাচনে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন তাদের কাউকে রাখাবে না। কাদের আপনি রাখবেন? তাদের কি প্রস্তুত করা হয়েছে? তারা কারা? তারা কোন দলের সমর্থক? আমরা কি জানি? জানি না। হয়তো বিএনপি জানে, নতুবা জামাত জানে, নতুবা অন্য কেউ জানতে পারে, আমি আপনি জানি না। বিএনপি তো ওই যে বলতে বলতে আমার এখন খারাপই লাগে, কারণ আমি নিজেই মনে করেছিলাম এই দলটা হয়তো মধ্যপন্থার একটা রাজনীতির এই পরিবর্তিত সুযোগে, যেহেতু অন্য কোনো বড় দল নেই, তাদের একটা সুযোগ তৈরি হয়েছে এবং তারা তো জিতেই বসে আছে এমন একটা ভাব। কিন্তু যেখানে তাকাই সেদিকেই তাদের হার দেখি। শেষ পর্যন্ত চাকসু নির্বাচনেও তারা হারলেন, রাকসুতেও তারা হারবেন, যেখানে যা হবে সবটাতেই তারা হারবেন। ভবিষ্যৎবাণী ছুটিখাটো জিততে পারেন, কেউ আবার বলবেন না এই আপনি তো বলেছিলেন হেরেছে, আমাদের তো একটা এজিএস জিতেছে চাকসুতে। সরি, ওই জেতা তারা জেতা মনে করতে পারেন, বলতেও পারেন।
শিবির যেখানে ভিপি জিএস সহ মূল দুটো পদ সহ 24টা যেতে, সেখানে যদি একজন এজিএস নিয়ে সন্তুষ্ট থাকেন, আমার কিছুই বলবার নেই। আবার নির্বাচন নিয়ে আপনি অভিযোগও করতে পারেন। খেলা শেষ হয়ে গেলে আপনি যদি আগেই বোঝেন যে এই খেলা ফিল্ডটা লেভেল প্লেয়িং না, এই খেলায় অনিয়ম হবে, অন্যায় হবে, ন্যায় বিচার হবে না, রেফারি নিরপেক্ষ না, সেই খেলায় অংশ নিয়ে যদি আপনি ওই অভিযোগ করেন, তাতে তো লাভ হয় না। এরকম নির্বাচনী অনেক অভিযোগ ইন্ডিভিজুয়ালে করেছেন অতীতে। সংসদের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপর তিনি রায় পেয়েছেন। এতে কোনো লাভ হয় না। এতে দেশের ব্যক্তিগতভাবে কারো কিছু হতে পারে, দলের কিছু হতে পারে, দেশের কোনো লাভ আসলে শেষ পর্যন্ত হয় না। আপনি হয়তো আবারও জাতীয় সংসদ নির্বাচনও ফল প্রতিকূলে গেলে অভিযোগ করবেন, সেই অভিযোগে কার কি লাভ হবে? কারো কোনো লাভ হবে না। রাজনীতিটা আসলে ঠিকঠাক মতো করতে হয়, নিষ্ঠার সঙ্গে করতে হয়, আন্তরিকতার সঙ্গে করতে হয়। রাজনীতির মধ্যে দেশপ্রেমটা থাকতে হয়, দলের প্রেমটাও থাকতে হয়, তবে দেশের ঊর্ধ্বে গিয়ে নয়। ব্যক্তির চাওয়া থাকতে পারে, কারণ মানুষ ছাড়া তো রাজনীতি হবে না, মানুষ ছাড়া দল হবে না, মানুষ ছাড়া নেতা হয় না, মানুষ ছাড়া সংসদ হয় না, মানুষ ছাড়া মন্ত্রিসভা হয় না, সেগুলো আমরা জানি। কিন্তু তারপরও এক ধরনের অনেস্টি, তার চাইতে বড় কথা ইন্টিগ্রিটি থাকা দরকার, যদিও সবার ইন্টিগ্রিটি থাকে না। একটা দিকভ্রান্ত রাজনৈতিক দলে পরিণত হচ্ছে জামায়াতে ইসলামী। অফকোর্স তার আদর্শের সঙ্গে আমি একমত নই, ৭১-এর ভূমিকার আমি তীব্র নিন্দা করি, এবং যেই কারণে এই দলটির প্রতি কোনো সমর্থনও থাকবার কোনো কারণ আমার নেই। কিন্তু কোনো দলের প্রতি আমার কোনো সমর্থন নেই, সেটাও আবার পরিষ্কার করে রাখি। তারপরে বলছি আমি, কারণ আদর্শিক এই জায়গাটাকে আমাকে বিরোধিতা করতেই হবে। তার পলিটিক্সটাকে আমি যেহেতু পছন্দ করি না, সেটা আমাকে বলতেই হবে, কারণ এই পলিটিক্সটা দেশের জন্য কল্যাণকর নয়। কিন্তু তার কিছু কৌশল আছে, তার কিছু ডিসিপ্লিন আছে, তার একটা কমান্ড অফ চেইন আছে, তার একটা র্যাঙ্ক অ্যান্ড ফাইল আছে। মোটা থেকে তার অপরাধগুলো খুব একটা বেশি চোখে পড়ে না, অ্যাটলিস্ট দুর্নীতি। এর আগে রক কাটা সহ অন্যান্য বিষয় নিয়ে আমরা আগে বলতাম, এবং সেগুলো ঠিক ছিল, সেই সব অপরাধ। কিন্তু যেগুলো দৃশ্যমান নয়, সেগুলোকে আপনি কতখানি মানুষের সামনে আনতে পারবেন যদি আপনি আপনার নিজের রাজনীতিটা ঠিক না করেন? ওইসব দৃশ্যমান অদৃশ্য জিনিস হয়তো গবেষকরা বুঝবেন, সক্রিয় রাজনীতিকরা বুঝবেন, সাংবাদিকরা বুঝবেন, গোয়েন্দা সংস্থাগুলো বুঝবে, সাধারণ মানুষ তো সেটা বুঝবে না। আর ৭১ বিক্রি করে, ৭১ আমাদের জীবনের সবচাইতে ঐতিহাসিক, সবচাইতে মূল্যবান অধ্যায়, কিন্তু আপনি যদি মানুষকে কিছু না দেন, মানুষের মন শুধুমাত্র ৭১ দিয়ে জয় যেমন শেখ হাসিনা করতে পারেনি, আবার ৭১-এর সেই বিরোধিতা, সেই পাপ অন্যায় জামাত সহ যারা করেছে, সেটাও মানুষ কতখানি মনে রাখে, কতখানি মনে রাখবে। কারণ আমাদের মেমোরি, বাঙালির মেমোরি, বাংলাদেশিদের মেমোরি কে গোল্ডফিশ মেমোরি বলা হয়। খুব দ্রুত আমরা সব কিছু ভুলে যাই, যদিও আমরা ভুলে গেলেই অপরাধটা মাফ হয়ে যায় না, বা আমরা ভুলে গেলেই কারো কৃতিত্বটা ছোট হয়ে যায় না। কাজে আমি দেখি যে আমাদের রাজনীতি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং চরম অনিশ্চয়তা, খুবই পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। যে প্রতিষ্ঠান এগুলোকে রক্ষা করবার জন্য কাজ করবে, সেই প্রতিষ্ঠানকে বিতর্কিত করে তোলা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের নেতৃত্বকে প্রশ্নের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানের ভেতরে অস্থিরতা তৈরি করা হচ্ছে। আমি কারো নাম নিতে চাই না, কিন্তু এই যে আইসিটি, এই ট্রাইব্যুনাল, এর আইন, এগুলো তো নানা কারণে নানাভাবে প্রশ্নবিদ্ধ। আমরা তাদের বিচার চাই, এ কথা ঠিক,
একইভাবে যেমন জামাতের নেতাদের বিচার করতে গিয়ে এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলা হয়েছিল শুধুমাত্র মবের দাবির প্রেক্ষিতে। সেই সময়কার সেই গণজাগরণ মঞ্চকে অনেকে হ্যামিলনের বংশীবাদক আমরা বলেছি, সবাই ছুটে গেছেন, মাফ করবেন আমি কিন্তু চাইনি, আমি তাদের গুণগানও করিনি। আমি আজকে যেমন এই তরুণদের এনসিপির সমালোচনা যেরকম করেছি, তাদের প্রতি আমার ভালোবাসা মায়া সবটা রাখা সত্ত্বেও সেদিন আমি গণজাগরণ মঞ্চের সমালোচনা করেছিলাম। আমার চারপাশে সবাই গেছেন, আমি যাইনি। আমার কোনো কথাবার্তা, আমার কোনো অনুষ্ঠানেও আমি তাদেরকে প্রমোট করিনি। একটা অনুষ্ঠানে তাদের 4 জন বা 5 জনকে ডেকেছিলাম একদিনের জন্যে, ডেকে আমার যা যা সমালোচনা করবার, যেসব প্রশ্ন করবার আমি সেটা করেছি। সেই সময় সেই মব বা প্রেশার গ্রুপ, এখনও তো মব কালচারের মধ্যে আমরা আছি এবং এটাকে অনেকে প্রেশার গ্রুপ বলে সফট করবার চেষ্টা করেন, অনুমোদন দেওয়ার চেষ্টা করেন। সেই দাবিতে আইসিটি অ্যাক্টের শুধুমাত্র ফাঁসি চাই এই ঘৃণা ছড়ানো দাবিতে আইন সংশোধন করা হয়েছিল। সংশোধন করে একজনের ফাঁসি কার্যকর করার ব্যবস্থা করা হয়েছিল। সেদিন আমরা সেটা সমর্থন করিনি, গ্রহণযোগ্য ছিল না। কিন্তু তারপরও বলতে হবে সেটা সংসদে পাশ করা হচ্ছে, সেটা যে ধরনের সংসদই হোক না কেন, কেমন ধরনের সংসদ আমরা জানি। কারণ 14, 18 আর 24-এর ইলেকশনের সংসদকে গ্রহণযোগ্য সংসদ বলবার কোনো কারণ নাই, যদিও 18 সংসদকে বৈধতা দেবার দায় বিএনপিরও আছে। কারণ একেবারেই বিএনপিকে শূন্যে ভাসিয়ে দিয়েছে আওয়ামী লীগ বা তৎকালীন সরকার। 60টা আসন, 6টা মহাসচিব জিতলেন, তাকে আপনি সংসদে তিনি গেলেন না। বাকিরা নির্বাচনে এরকম কারচুপি হয়েছে বলবার পরে কেন সেই সংসদে আপনারা ঢুকলেন আমার মাথায় আসে না। আবার কেনই বা সেখান থেকে 3-4 বছর পরে বেরিয়ে গেলেন সেটাও আমার মাথায় আসে না। ব্যারিস্টার মওদুদ আহমেদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন, সাবেক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে 18 নির্বাচনে যারা বিএনপির সংসদ সদস্য প্রার্থী ছিলেন, প্রতিবাদ হিসেবে তারা সবাই এসে নির্বাচন কমিশনের সামনে বসুক। বিএনপির সিদ্ধান্ত ব্যারিস্টার মওদুদের সেই অনুরোধ বা আহ্বানকে কার্যকর করেনি। করলে চেহারাটা তো ভিন্ন হতে পারত, করলে আন্তর্জাতিকভাবে সেটা খবর হতো, কিন্তু হয়নি। কাজেই এই যে চাপের মধ্যে পড়ে আজকেও যা কিছু হচ্ছে এগুলো অ্যাকসেপ্টেবল নয়। আইসিটি আমি আন্তরিকভাবে বলি এবং আমি সব সময় বলি, যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া দরকার। যারা শুধু জুলাই অগাস্টের হত্যাকাণ্ড নয়, বিগত দিনে হত্যাকাণ্ড, গুম, অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে তাদের বিচার হওয়া দরকার। কিন্তু বিচারটা ন্যায়সঙ্গত হতে হবে। এবং আমি মানি বা না মানি, আপনি মানেন বা না মানেন, আইন বলে, বিচার বলে, ধর্ম বলে, কারো অপরাধ আদালতে প্রমাণিত হবার আগে যদি আপনি আইন মানেন, আইনের শাসন মানেন, তাকে আপনার ইনোসেন্ট হিসেবেই মানতে হবে। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের আইন আছে। আপনি আমার আইন, আমার আচার ব্যবহার, আমার প্রিভিলেজ যদি একজন সেনা কর্মকর্তা আশা করে, সেটা যেমন সমীচীন নয়, সেনাবাহিনীর ভেতরকার যে সুযোগ সুবিধা, তার যে অধিকার, তার যে ন্যায্যতা, তার বিধিবিধান আমার জীবনে প্রযোজ্য নয়। সে ওই জীবন বেছে নিয়েছে, তার কিছু সুবিধা আছে, তার কিছু সমস্যা আছে। আমরা আমাদের জীবন বেছে নিয়েছি, তার কিছু সুবিধা আছে, তার কিছু সমস্যাও আছে। যা খুশি আমরা চাইলেই কেউই করতে পারি না। কাজে সেনাবাহিনীকে অক্ষুণ্ণ রাখতে হবে, তার ডিসিপ্লিনটাকে, তার আইন কানুনকে রেসপেক্ট জানাতে হবে। যা কিছু করবার তার অধিকার নেই, কিন্তু তার বিপরীতে গিয়ে এই প্রতিষ্ঠানীয় যা কিছু করবার অধিকার আমাদের নেই।
অনেকে বলবেন সেনাবাহিনীকে ব্যবসা বাণিজ্য করে, তারা এটা করে ওটা করে, এগুলো অন্য বিতর্ক। ওই বিতর্কের নিষ্পত্তি আমরা আলোচনা করতে পারি, এবং তার দায় আবার সেনাবাহিনীকে দিতে হলে তার দায় রাজনৈতিক নেতৃত্বেরও। কিন্তু আজকে সেই বিতর্ক না, আজকে হচ্ছে এই যে ধরেন, আমি কারো নাম নিয়ে বলি, এই যে যারা সেনা হেফাজতে আছে তারা অসুস্থ হতে পারে। অসুস্থ হলে যে কোনো ব্যক্তি, অপরাধী হন কিংবা না হন, বা তিনি বন্দী থাকুন কিংবা না থাকুন, তিনি চিকিৎসা নিতে যেতে পারেন। একজন চিকিৎসা নিতে সিএমএসে গেছেন, আপনি যদি বলেন তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেটা তো, কারণ সেনাবাহিনী তো ঘোষণা দিয়ে বলেছে এরা তাদের হেফাজতে আছে। তাহলে আপনি কিভাবে, এটা কি ধরনের প্রচারণা যে তিনি বা তারা ঘুরে বেড়াচ্ছেন? অ্যাটলিস্ট এটা তো স্বীকার করতে হবে যে এরা, আমি বলছি না যে এরা অপরাধ করে নাই, বা আমি এটাও বলছি না যে এরা অপরাধ করেছে, এটা আদালতেই প্রমাণিত হবে, কিন্তু এরা তো অ্যাটলিস্ট পালিয়ে যায়নি। অনেক সেনা কর্মকর্তা তো পালিয়ে গেছেন। তো এইটুক ক্রেডিট তো তাদেরকে দিতে হবে যে তারা আসলে নিজেরা অতটা ভয় পেলে, এবং তারা যদি নিজেরা মনে করতেন যে তারা এতখানি অপরাধী, তারা তো পালিয়ে যেতেন। অন্তত এইটুক বেনিফিট অফ ডাউট তো তাদেরকে দিতে হবে। সো আমি মনে করি, কারণ প্রত্যেকটা মানুষের একটা পরিবার আছে, যারা নির্যাতিত হয়েছেন, মারা গেছেন, তাদের যেমন পরিবার আছে, তাদের প্রতি আমার সহানুভূতি সবচেয়ে বেশি। বিগত বছরগুলোতে তাদের জন্য আমরা কথা বলেছি, তাদের পাশে আমরা ছিলাম, তাদের দুঃখে সমব্যথী। কিন্তু অপরাধ যারা করেছে সেটা প্রমাণিত হবার আগেই কাউকে অপরাধী বানিয়ে ফেলা, আর কাউকে অপরাধী বলে আসলে প্রকৃত অপরাধীকে আড়াল করবার প্রবণতা বাংলাদেশে যেরকম আছে, সেগুলো যেন না হয়। আমরা যেন একটু সেন্সিবল আচরণ করি সবাই মিলে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেন। আমি আবারও বলি, রাজনীতি, নির্বাচন সব ঠিক আছে, কিন্তু যে কোনো মূল্যে আমাদের সবার আগে এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে হবে, সশস্ত্র বাহিনীকে রক্ষা করতে হবে, সেনাবাহিনীকে রক্ষা করতে হবে, তার মান মর্যাদা, তার নেতৃত্বকে রক্ষা করতে হবে। অবশ্যই যে কোনো অন্যায়ের আমরা বিচার এবং প্রতিবাদ করব, এবং তারপরে আমাদের প্রধান কাজ এখন এটা তৈরি হচ্ছে। কারণ এটাই আমি মনে করি আমাদের যে গ্লোবাল পলিটিক্সের একটা খেলার মাঠ হতে যাচ্ছে বাংলাদেশ, সেখানে একমাত্র সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী কিছুটা প্রোটেকশন বাংলাদেশকে দিতে পারবে। আর প্রোটেকশন দেবার আর কোনো জায়গা বাংলাদেশে নেই। না গণমাধ্যম, না রাজনীতি, না সিভিল সোসাইটি, আমাদের কোনো প্রতিষ্ঠান নেই, বিশ্বাস করবার মতো, আস্থা রাখবার মতো কিছু নেই। আমি আবারও বলি, আমি সশস্ত্র বাহিনীর বিগত দিনগুলোতে কোনো সদস্যের দুর্বলতা, সমস্যা, অপরাধ আমরা জানি, সেগুলোর বিচার হোক, কিন্তু সেটা যেন আইনসঙ্গতভাবে, ন্যায়সঙ্গতভাবে, নিয়মের মধ্যে থেকে হয়, এবং সেটা কোনোভাবেই সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করে নয়, অস্থিরতা তৈরি করে নয়। আমাকে আপনি সেনাবাহিনীর দালাল বলেন, সিআইএর দালাল বলেছেন, রয়ের দালাল বলতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার কোনো কিছুই আপনি বের করতে পারবেন না। সমালোচনা করতে পারবেন, ট্রল করতে পারবেন, বট অ্যাকাউন্ট দিয়ে আমাকে নাজেহাল করবার চেষ্টা করতে পারেন, আমার গায়েও লাগে না, কারণ আমি ভেতরে জানি। কাজে আমি চাই প্রতিষ্ঠানকে কোনোভাবেই স্পর্শ করা যাবে না, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রধান কাজ নির্বাচন আয়োজন। এইসব নাটক, জাদুঘর, সেলিব্রেশন নয়, প্রকৃত নির্বাচন। এবং আমি মনে করি এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। এই সরকারের কোনো রকমের ক্যাপাবিলিটি আমি দেখি না নির্বাচন করবার জন্যে, না নিরপেক্ষতার অর্থে, না সক্ষমতার অর্থে। কিন্তু বাংলাদেশে যত দ্রুত সম্ভব হয় যে কারো অধীনে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার। অন্তর্ভুক্তি, অংশগ্রহণ শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায়। যাদের মাথা খারাপ হয় তাদের অবশ্য, যখন আমরা এই কথাগুলো শেখ হাসিনার শাসনামলে বলেছি তখন হয়নি। ন্যায় সবসময় ন্যায়, অন্যায় সবসময় অন্যায়। যেই অন্যায় করুক, সে নোবেল লরিয়েট হোক, সে পুরোহিত হোক, মসজিদের ইমাম হোক, ধর্মপ্রচারক হোক, বিচারক হোক,
সে অন্যায়কারী। আর যে ন্যায় কথা বলবে সে যত অসহায় হোক, দরিদ্র হোক, দুর্বল হোক, এমনকি তার যদি 100টা দোষও থাকে, কিন্তু একটা ন্যায় কথা বললে সেই একটা ন্যায় কথা এবং তার পেছনে যদি কোনো অসৎ উদ্দেশ্য না থাকে, সেই ন্যায়টাকে ন্যায়ই বলতে হবে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।